2013-তে রাশি রাশি সাফল্য পেয়েছে বাংলাদেশের ক্রিকেট, কিন্তু বছর না ঘুরতেই দুর্ভাগ্য পিছু নেয় মুশফিকুর রহিম বাহিনীর। মাঠ আর মাঠের বাইরে নানা ইস্যুতে বেশ শক্ত সময় পার করছে এদেশের ক্রিকেটারদের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধরে থাকলো ব্যর্থতার ধারা। চলমান বাজে সময়ের ধরনের পথ নিয়ে স্যাটারডে নাইট স্পোর্টস রাকিব এবং বাংলাদেশের ক্রিকেট অপয়া 2014 এই ট্যাগলাইনে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সঙ্গে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, এবং একই সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল, এবং রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আপনারা সবাই জানেন যে আজকে সকালে কিন্তু ব্যর্থ একটা মিশন শেষে বাংলাদেশ ক্রিকেট দল ফিরে এসেছে। আমরা শুরুতেই একটু শুনতে চাই বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন এবং অভিষিক্ত স্পিনার তাইজুল ইসলাম বিমানবন্দরে কি বলেছেন এই সিরিজকে ঘিরে। একটা ম্যাচে আমরা যেভাবে ভালো শুরু করেছিলাম সেটা ধরে রাখতে পারি নাই, আর প্রবাবলি সেকেন্ড ওয়ানডেতে আমার মনে হয় সেটাও আমরা ভালো মতো ব্যাটিং করতে পারি না। সো ব্যাপার হতে পারে যে আমরা কিছু সময় ভালো খেলেছি আর কিছু সময় খেলিনি। সো এটা মানে খুবই ডিফিকাল্ট। একটা স্ট্রং টিমের সাথে আপনি যখন জিততে চাবেন আপনাকে পুরো সময় সেটা আমরা করতে পারি না। অবভিয়াসলি পারফরমেন্সটা আমাদের এক্সপেক্টেড না, যেরকম আমরা এক্সপেক্টেড পারফরমেন্স ছিল, যেমন আশা করেছিলাম তেমনটা হয় নাই। অবভিয়াসলি সেদিক দিয়ে সবাই হতাশ। আমরা টিমের যারা পরিশ্রম কিন্তু সবাই করেছে। আই থিঙ্ক কিছু কিছু মিস্টেক আমরা বারবার করেছি, রিপিট করেছি, যার জন্য পারফরমেন্সটা আমাদের শেষ দিন পর্যন্ত ভালো হয়নি। কারণ কোনো কিছু যখন থাকে না তার মধ্যে কিছু কিন্তু নেওয়ার থাকে। তো আমরা চেষ্টা করছি যে এই টুরের ভুলগুলি যেগুলো হয়েছে সেটাতে শিক্ষাটা নেওয়া খুব ইম্পর্টেন্ট, যে এই ভুলগুলি আমাদের পরবর্তী যে সিরিজগুলি আছে সেটা যেন আমরা রিপিট না করি। এরকম একটা দেশে ডেবিউট হওয়ার একটা অভিজ্ঞতা আলাদা, কারণ আমি অ্যাজ এ স্পিনার, কারণ ওই দেশে স্পিন করাটা ডিফিকাল্ট। তো আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছুই শিখছি এবং আমার মনে হয় সামনের দিকে কাজে লাগবে। আমরা সবার কথা শুনছিলাম। যদি টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন এবং মুশফিকুর রহিম দুজনের বক্তব্য কিন্তু কাছাকাছি, যে আমরা একই ভুল বারবার করেছি এবং পরের সিরিজে গিয়ে আমরা এই ভুলগুলো যাতে না করি সেটা হচ্ছে এই সিরিজের শিক্ষা হওয়া উচিত। কিন্তু প্রত্যেকটা ম্যাচ যখন আমরা ওয়ানডে থেকে টি-20 খেলেছি তখনও একই বক্তব্য, ওয়ানডে থেকে যখন আবার টেস্ট সিরিজ শুরু করলাম তখনও একই বক্তব্য। আর ক্রিকেট দলের এই সিরিজে আসলে কোন কোন জায়গায় সংকট মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমার যেটা মনে হয়েছে যে প্রথমে প্রিয় দর্শক এবং আপনাদের সবাইকে একটা সত্যকে আমাদের মেনে নিতে হবে। সেই সত্যটা হলো দুই দলের মধ্যে যদি আমরা একটা তুলনামূলক একটা কম্পেয়ার করি মানের দিক থেকে, আমরা কিন্তু অনেক পিছিয়ে, আন্ডারডগ। আমরা বাংলাদেশের জনগণ বা আমরা সবাই যেটা এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, হার জিত পরে লেট দেম প্লে গুড ক্রিকেট। দুঃখজনক এবং আমার দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে আমরা ভালো ক্রিকেট খেলিনি। অধিনায়ক এবং ম্যানেজারের কথা থেকে বোঝা গেল যে পারফরমেন্স ওয়াজ ভেরি মাচ আপ অ্যান্ড ডাউন। তবে সমভাবে আপ অ্যান্ড ডাউন ছিল না, লোয়ার সাইডের আপ অ্যান্ড ডাউনটা একটু বেশি ছিল। এর মেইন কারণটা কি জানেন? মেইন কারণটা হলো আপনি যদি দেখেন যে খুব নেকেডলি একটা জিনিস উন্মোচিত হয়েছে যে আমাদের ব্যাটসম্যানরা, ক্রিকেট ব্যাটসম্যানস গেম, ইটস এ ব্যাটার্স গেম, দে আর সো উইক এগেনস্ট শর্ট ফাস্ট বোলিং। আমরা খেলতে পারি না। আমাদের ব্যাটসম্যানরা, দুঃখজনক হলেও আমাকে বলতে হচ্ছে যে এখনও তাদের অফ স্ট্যাম্পের লাইনটা কোথায় আছে। কারণ আমি নিজে ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, হাতে খড়ি দিয়ে প্রথমেই স্কুল জীবনে এটা শেখানো হয়েছে, ইউ মাস্ট হ্যাভ অ্যান ইমাজিনারি লাইন। তাহলে তুমি বল ছাড়তে পারবা, বডির ক্লোজ থেকে খেলবা, দূরের বল ধরবা না। এই মিস্টেকসগুলো আমাদের রেগুলার বেসিসে হচ্ছে। এই টেকনিক্যাল এই ফ্লসটা যে রয়ে গেছে, এখান থেকে আমাদের ব্যাটসম্যানরা এখনো বেরোতে পারেনি। এক তো টেকনিকের আবার দুটো পার্ট আছে, একটা হলো মেন্টাল টেকনিক, একটা হলো ফিজিক্যাল টেকনিক। ক্রিকেট বিং এ মাইন্ড গেম, আমার মাইন্ড আমাকে ডিকটেট করবে, আমার বডি সেটাকে রেসপন্ড করবে, এই দুটোর মধ্যে কোঅর্ডিনেশন। তো এইখানেই সমস্যা রয়ে গেছে আমাদের স্কিলের এবং টেকনিকের।
আর একটা জিনিস যেটা যে আমি মনে হয় এই যেটা আপনি বললেন শুরুতে ইন্ট্রোতে যে 14 সালটা আমাদের পয়মন্ত্রণা, অনেক ফেলিয়ার, অনেক বাজে ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ। তো সেইখান থেকে তাদের ভিতরে একটা শঙ্কা এসে ভর করেছে কিনা আমি জানি না, একটা নেগেটিভিজম, কারণ সেটা খুব দৃশ্যত হয়ে গেছে এই সিরিজে। যে আমার কাছে অবাক লেগেছে যে আমরা টেস্ট ম্যাচে আমরা টস জিতলাম, ফিল্ডিং করলাম, তার থেকে বড় বেশি টিম সিলেকশন 8টা ব্যাটসম্যান নিয়ে আমরা খেললাম, আমরা 3টা বোলার নিয়ে খেললাম। এটা ইট ইজ নেভার ডান। এটা কি প্রমাণ করে যে আমরা একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আমরা মনে হয় এই লড়াইতে নেমেছিলাম। একটু জামিল ভাইয়ের কাছে জানতে চাই, মাঠের পারফরমেন্সের একবারে টেকনিক্যাল জায়গা থেকে রকিবুল ভাই কথা বললো, এর বাইরে এই সিরিজ কিংবা আমরা এবার এই বছরে 12টা ওয়ানডে খেলেছি, 4টা টেস্ট খেলেছি, 3টা টেস্ট হেরেছি, একটা টেস্টই ড্র ছিল শ্রীলঙ্কার এগেনস্ট। এছাড়া আমাদের আর কোথাও আসলে সেই অর্থ সুখবর নেই। আপনার কাছে আর কোনো জায়গায় সংকট মনে হয়েছে কিনা? সংকটটা আসলে যেটা রকিবুল ভাই কথা সূত্র ধরেই বলি, উনি একটা কথা বললেন যে টেকনিক দুই রকম, একটা মেন্টাল আর একটা হইলো খেলার স্কিলের টেকনিক। তো এই যে মেন্টাল টেকনিক, তার মানে কি যদি ব্যাপার দুইটা হয়, কোনোটারই গুরুত্ব কিন্তু কোনোটার চাইতে কম নয়, তার জন্য দুইটা বিষয়ের কথা বলা হয়েছে রকিবুল ভাই যেটা বললেন। তার মানে মানসিক দিকটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় আমাদের ছেলেরা কেন জানি না অনেক পিছিয়ে আছে। এটা হতে পারে যে তাদের ক্রমাগত ব্যর্থতার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। দলের একেবারে জয় কাছাকাছি গিয়েও আমরা কিন্তু বেশ কয়েকটা ম্যাচ জয় করায়ত্ত করতে পারিনি, সেটার একটা প্রেশার অটোমেটিকলি তারা নিজের উপর নিয়ে নিয়েছে। আর আমাদের যে ব্যাটসম্যান গুলো আমরা কিন্তু মাঝখানে বেশ ভালো খেলেছি, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। 2013 তে আমরা অনেক, সুতরাং আমাদের যে টেকনিক বা স্কিল আমাদের যে একেবারে খারাপ তা কিন্তু বলা যাবে না, কারণ আমরা নিউজিল্যান্ডের মতো দলের সাথে 2 সিরিজ জিতেছি ওয়ানডেতে। আমি টেস্টের ব্যাপারটা পরে আসছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো ফুল টিম দলের সাথে আমরা আমাদের দেশের মাটিতে সিরিজ জিতেছি এবং টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি দেশের মাটিতে। তো আমরা যে খুব একটা পিছিয়ে ছিলাম তা কিন্তু নয়, কিন্তু হঠাৎ করে এটা বেশি চোখে পড়ছে এই ক্রমাগত হারের কারণে। এবং এই হাঁটতে হাঁটতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন মানসিক ভাবেও তারা এতখানি পিছিয়ে পড়েছে যে একেবারে ব্যাটিং স্বর্গ উইকেটেও তারা, যেখানে নাকি 8জন ব্যাটসম্যান নিয়েছে তারা, সেখানে ব্যাটিং স্বর্গ পেলে তাদের তো চোখ বন্ধ করে ব্যাটিং নেওয়া উচিত, কারণ তারা ব্যাটিংটার উপরে ডিপেন্ড করেছে। যেটা রকিবুল ভাই বললেন, 8জন ব্যাটসম্যান নিয়ে খেলেছে, 3টা বোলার। আমি তো কখনো টেস্ট ম্যাচে 3টা বোলার দিয়ে একটা টেস্ট ম্যাচে কোনো দল খেলে আমার মনে হয় যে আমার সাম্প্রতিক সময় আমি দেখি নাই, আমার মনে হয় আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে 3টা বোলার দিয়ে আমরা একটা টেস্ট ম্যাচ খেলছি। কোন দল খেলেছে আমার ঠিক মনে পড়ে না অতীতে। এবং সেই ম্যাচে আপনি টস জিতে ফিল্ডিং, এবং তার মানে কি আমি বোলার কম নিয়েছি, আমি ব্যাটিংটা স্ট্রং করবো। আমি সেক্ষেত্রে আমার 1.5 দিন পর্যন্ত ব্যাটিং করতে পারা উচিত, যেহেতু আমি ওইখানে কম্প্রোমাইজ করেছি। কিন্তু আমরা কি দেখলাম, হুড়মুড়িয়ে আমাদের ব্যাটিংটা ভেঙে পড়লো। প্রথমেই তো আমরা ড্রেসিং রুমেই তো হেরে গেছি। প্রথমে আমি কি বললাম, আমি ড্র করার জন্য নামবো, এটা কোনোদিন একটা মানসিকতা হতে পারে না। আমি ভালো খেলার জন্য নামবো, ভালো খেলতে খেলতে ম্যাচ ড্র হয়ে যাবে, না হলে আমি জিতবো বা হারবো, বাট ভালো খেলাটার কোনো বিকল্প নাই। তো আমি ড্রেসিং রুমেই তো আগে হেরে গেছি আসলে মানসিক ভাবে, যে আমার টার্গেট কি, আমার টার্গেট ড্র। এবং সেই জন্যই আমি প্রথমেই নেগেটিভ স্ট্যান্স, আমি 8টা ব্যাটসম্যান নিয়েও আমি টস জিতার পরও আমি ফিল্ডিং করলাম। ওই জায়গাতেই তো আসলে আমরা অনেকখানি আমরা মানসিক ভাবে বলেন আর দলগত ভাবে বলেন, সব মিলে আমরা কিন্তু একেবারে নিজেদেরকে ছেড়ে দিয়ে করেছে। যেটা এক্স্যাক্টলি। যদি একটু রাহুল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, যদি মেন্টালি যদি আমরা পিছিয়ে থাকি, এখান থেকে রিকভার করার জন্য বোর্ডের পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা মনস্তাত্ত্বিক যারা ক্রিকেট সাইকোলজি বা স্পোর্টস সাইকোলজি নিয়ে কাজ করেন, 2জন সাইকোলজিস্ট কাজ করে গেছেন বাংলাদেশের ক্রিকেটে। এরপরও রিকভার করা গেল না, মানে বিং এ ক্রিকেটার, আপনি যেহেতু একসময় ক্রিকেট খেলেছেন, মানে আপনার কাছে এর কোনো ব্যাখ্যা আছে কিনা? ধন্যবাদ রাকিব। যদি ওই পর্যায়ের যে কোশ্চেনটা করলেন সেটা যদি আমরা ধরি আর কি, তাহলে একটু উদাহরণ টানতে হয়। আমার টিচার আমাকে হোমওয়ার্ক দিয়ে গিয়েছে, বাট আমি হোমওয়ার্কটা ঠিক মতন কাজ করছি না, তাহলে এটা ফল্ট কিন্তু টিচারের না। সো বোর্ড কিন্তু অনেক কিছু এখানে দিচ্ছে, চেষ্টা করছে, কাজ করছে,
বাট ছাত্ররা যদি এটা হোমওয়ার্কটা ঠিক মতো না পালন করে তাহলে কিন্তু এটা টিচারের দোষ না, এটা হলো ছাত্রের দোষ। তো ছাত্র যদি আপনার হোমওয়ার্কটা যদি ঠিক মতন পালন করতো, তাদের যে পয়েন্টসগুলি, যে ব্যারিয়ার্সগুলি যেগুলি আমরা এখন ক্রিকেট পারফরমেন্সে যেটা আমরা করতে পারছি না, এটার কারণটা কিন্তু আলটিমেটলি এইটাই। সো আমার ক্লাস করলাম অথচ তার রেগুলারিটিস আমি মেনটেন করে চলছি না, কেন চলতে পারছি না সেটাই কিন্তু ফাইন্ড আউট করা উচিত। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল যে রুটিনগুলি বা টাস্কগুলি যেগুলি করা হয় সেটা যদি আমরা কেন করতে পারছি না, তাহলে সেটার জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি আমাদের সাথে বসা উচিত প্লেয়ারদের সাথে, যে কেন তোমার পিছনে যে আমরা এতগুলি শ্রম সময় দিচ্ছি, হোয়ারেস তারাও দিচ্ছে, তারাও কিন্তু প্র্যাকটিস করছে, কারণটা কি, এটার থেকে উত্তরণটা হয়ে আসছেন না কেন, সেটি ফাইন্ড আউট করা উচিত এবং ইন্ডিভিজুয়ালি ক্লাসগুলো করা উচিত। এই ক্লাসগুলি কিন্তু আলটিমেটলি মাঠে এটা কিন্তু ইফেক্ট করবেই। তা আমি যদি ঠিক মতন না করি টাস্কগুলি, তাহলে আমার পারফরমেন্সটা কিন্তু আলটিমেটলি ওখানেই করতে, এই বাউন্ডারির মধ্যেই কিন্তু আমার আবদ্ধ থাকবে। তো পারফরমেন্সটা কিন্তু আলটিমেটলি তাদেরই করতে হবে, কিভাবে করতে হবে সেটা ফাইন্ড আউট কিন্তু তাদেরই করতে হবে। আমরা শুধু বোর্ড বা কোচ বা অন্যান্য যারা সাপোর্টিং মেম্বার্স যারা আছে তারা কিন্তু শুধু ধরে দেওয়াটাই কিন্তু তাদের কাজ। ভিডিও ফুটেজ আছে, আমাদের সব রকম সাপোর্টিং পার্সোনাল কিন্তু এখানে আছে, কোচিং স্টাফেও ব্যাপক বদল করা হয়েছে, যেটা প্রত্যেকটা লেভেলের, এই পর্যায়ের লেভেলের একটা দলে যতটুকু থাকার দরকার ঠিক ততটুকুই কিন্তু দিচ্ছে। শুধু করতে হবে কিন্তু আমাদের প্লেয়ারদের। আমরা এই সিরিজ দিয়ে আসলে কামব্যাক করার একটা ভালো অপরচুনিটি হলেও হতে পারতো, কারণ ওয়েস্ট ইন্ডিজের আমাদের আগের যে 3টা ট্যুর ছিল আমরা সবসময় ভালো ক্রিকেট খেলেছি। 2009 আমরা জিতেছি, এর আগে 2004 যখন একটা টেস্ট ড্র হয়েছিল একই ম্যাচে 3টা সেঞ্চুরি হয়েছিল। আমরা একটু আরেকটা স্টুডিওতে যেতে চাই যেখানে আছেন মঞ্জুর মোর্শেদ, তিনি আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের হেড টু হেড দেখাবেন আসলে যখন বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচগুলো খেলেছেন। আপনি ঠিকই বলেছেন যে 2000 সালে যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় তারপরে কিন্তু 15 বছর অতিবাহিত হলো এবং এখন পর্যন্ত মুশফিকরা ফিরে এলেন। 3টি সিরিজ কিন্তু বাংলাদেশ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, এবং আপনি জানেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্রিকেট খেলা যে কোনো ক্রিকেটারের জন্য এবং যে কোনো দেশের জন্য সৌভাগ্যের ব্যাপার। সেখানে ক্রিকেটটাকে আসলে বিনোদনের উৎস বলা হয়। তো সেই মাটিতে সাম্প্রতিক সময় সব বিদেশি দল গেছে, তারা কিন্তু অনেক সফলতা পেয়েছে এবং বাংলাদেশেও যে কম পেয়েছে সেটা কিন্তু না। 2010-এ পেয়েছে, আপনি নিজে বলছিলেন 2003-4-এও একটি টেস্ট ম্যাচে 3টি সেঞ্চুরি, একটি ড্র এনে দিয়েছিল বাংলাদেশকে। তো আমরা একটু ডিটেইল দেখি যে এই যে 3টে সিরিজ বাংলাদেশ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, সেখানে আসলে বাংলাদেশের ফলাফল গুলো কিরকম। 2003-4-এ প্রথমবারের মতো বাংলাদেশ দল সেখানে একটি সিরিজ খেলতে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন 2 টেস্টের যে সিরিজটি খেলে সেখানে বাংলাদেশ 1-0-তে হেরে যায় এবং একটি টেস্টে মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ এবং হাবিবুল বাশা 3জন সেঞ্চুরি করেছিলেন এবং যে কারণে বাংলাদেশ একটি টেস্ট ড্র করে এবং সেটি ছিল অনেক বড় একটি সফলতা। 2009-10-এ বাংলাদেশ সেখানে 2টি টেস্ট খেলে এবং সেখানে বাংলাদেশ কিন্তু 2-0-তে ওয়েস্ট ইন্ডিজকে হারায়। যদিও এই দলটি ওয়েস্ট ইন্ডিজের ছিল খর্বশক্তির, মাশরাফি ইনজুর্ড হয়েছিলেন, সাকিব আল হাসান পরে অধিনায়কত্ব করেছিলেন এবং বাংলাদেশ কিন্তু 2-0-তে জেতে। কিন্তু তারপরেও কিন্তু ক্রেডিট লাইন বাংলাদেশকে দিতে হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো যার প্রায় 100 বছরের অভিজ্ঞতা রয়েছে টেস্ট ক্রিকেটে, সেই দলটির বিপক্ষে 2-0-তে জেতা কিন্তু মানে চারটিখানি কথা না। 2014-15-তে এসে আমরা কি দেখলাম, 2টি ম্যাচ খেলে বাংলাদেশ 2টিতেই হারলো এবং সেখানে আসলে কম্পিটিটিভ ক্রিকেট বলতে যেটা বোঝায় বাংলাদেশ সেটি খেলতে পারেনি। এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা 6টি টেস্টের বিবরণ আপনারা দেখলেন। এরপর যদি আমরা ওয়ানডে সিরিজের দিকে তাকাই, যে 2003-4-এ সেই 3টি ওয়ানডে খেলেছিল, বাংলাদেশ 3-0-তে হেরেছিল। যতটুকু মনে করতে পারি একটি ওয়ানডেতে বাংলাদেশ 1 উইকেটে হারে এবং খুব প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সেই সিরিজে ইয়ান ব্র্যাডশো একটি ম্যাচে 1 উইকেটে জিতিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। এবং সেই তুলনায় কিন্তু 2014-15-তে যে 3টি ম্যাচ বাংলাদেশ ওয়ানডে খেলেছে সেখানে কিন্তু একটি ম্যাচে সুযোগ ছিল প্রথম ওয়ানডে, বাকি 2টিতে কিন্তু বাংলাদেশ পাত্তাই পায়নি। সেই হিসেবে ওয়ানডে সিরিজগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সিরিজ হচ্ছে এবারেরটি। এবং 2009-10-এ কিন্তু বাংলাদেশ 3-0-তে জিতেছিল, যেটা বলা হচ্ছে যে খর্বশক্তির দলের বিপক্ষে। তো আমরা দেখলাম যে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সেখানে কিন্তু আসলে যথেষ্ট ভালো পারফরমেন্স বাংলাদেশের এর আগের সিরিজগুলোতে ছিল, কিন্তু এই সিরিজটিতে কিন্তু আমরা দেখলাম সেইভাবে বাংলাদেশ আসলে তাদের সামর্থ্য অনুযায়ী, বাংলাদেশের সামর্থ্য কিন্তু আগের দলগুলোর চেয়ে এই দলটির অনেক বেশি। এটা হয়তো স্বীকারও করবেন স্টুডিওতে যারা রয়েছেন তারাও, কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। মঞ্জুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও ফিরবো, এই স্ট্যাটের উপর আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি আমাদেরকে নিতে হচ্ছে। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টস নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন।
বিশ্ববিদ্যালয় 2014 এই ট্যাগলাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দিবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনার কাছে যেটি জানতে চাই যে আপনার যেটা আমরা বলছিলাম যে আমরা প্রথম সিরিজে একটা টেস্ট ড্র হয়েছিল, সেই টেস্টে আপনিও সেঞ্চুরি করেছিলেন। সেই দল ঠিক 10 বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজে খেললো, কিন্তু খুব বাজেভাবে হারতে হলো। আপনার দৃষ্টিতে আসলে কন্ডিশন এবং দল সবকিছু মিলিয়ে আসলে পার্থক্যটা কি আপনার চোখে পড়েছে? রাকিব ভাই, প্রথমে আসসালামু আলাইকুম রকিবুল ভাই, জামিল ভাই এবং রাহুল। আমি শুনছিলাম কথাগুলো, খুবই সুন্দর তারা বলছিলেন। রাকিব ভাই, আপনি যে কোশ্চেনটা করেছেন তাতে আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেটের কোথায় কোথায় কি প্রবলেম আছে, কি কি সলভ করার জন্য কি কি করা উচিত সবাই জানি, সবাই বুঝতে পারি এবং সবাই দেখছি। বাট যারা সলভ করবে তারা কিন্তু আসলে সলভ করার জন্য চেষ্টা করছে কিনা সবচেয়ে বড় ব্যাপার। আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই মাঠের পারফরমেন্স কিন্তু অনেক খারাপ। রিসেন্টলি যদি দেখেন যে আমরা কিন্তু লাস্ট 1 বছর আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলি নাই, এবং এখানে কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বড় যেটা প্রবলেম আমি বলবো যে প্লেয়ারদের কমিটমেন্টের বেশ ঘাটতি ছিল, এবং সাথে ভিতরে ইন্টারনাল যে প্রবলেমগুলো ছিল রিসেন্টলি যে লাস্ট 3-4 মাসের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় বোর্ড ম্যানেজমেন্ট ইচ্ছা করলে অনেক কিছুই আরো স্ট্রিক্টলি হ্যান্ডেল করে যেগুলো সলভ করতে পারতো। এবং কিছুক্ষণ আগে আমি মনে হয় যে রকিবুল ভাইয়ের কথা শুনছিলাম, খুবই সুন্দর কথা বলেছেন, ফিজিক্যাল এবং মেন্টাল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের সাথে যদি যে কোনো প্লেয়ারের যদি ইনজামামুল হকের যদি রানিং এর ক্ষেত্রে যদি দেওয়া যেত, ইনজামামুল হক হয়তো ঢাকা স্টেডিয়ামে 8 চক্কর দিতে পারবে না দৌড়ায়, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই পারবে। কিন্তু মেন্টাল ফিটনেস এমন একটা জিনিস যে মাঠের মাঝখানে যে আপনাকে রান করতে হবে সেইটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাতে আমরা কিন্তু অনেক অনেক পিছিয়ে আছি, সেই জায়গাগুলোতে আমাদের ডেভেলপ করতে হবে। আমরা বিদেশি কোচ যতই নিয়ে আসি না কেন, বিদেশি সাইকিয়াট্রিস্ট যতই বেশি নিয়ে আসি না কেন, একদিনের জন্য সাইকিয়াট্রিস্ট নিয়ে এসে আপনি কিন্তু কোনো চেঞ্জেস আসবে না যতক্ষণ পর্যন্ত তার পারিপার্শ্বিক লোকগুলো যতক্ষণ পর্যন্ত ভালো না থাকবে। আমার মনে হয় ক্রিকেটিং নলেজেবল লোক থাকা উচিত, আমাদের কি করা উচিত আমরা কিন্তু প্রত্যেকেই জানি। আমার মনে হয় যে এনভায়রনমেন্ট আমাদের খুবই দরকার। যেমন আমরা কিন্তু ডোমেস্টিক গত বছর একটা লিগ খেলি না, আপনি যদি দেখেন একটা বছর একটা লিগ না খেলা মানে প্রায় 3-4 মাস বা 6 মাস আপনি একটা পিছিয়ে গেলেন, একটা ক্রিকেট ক্যালেন্ডারই শেষ। তা এমনি আমাদের দেশে যদি স্ট্রাকচার ওয়াইজ যদি চিন্তা করেন, বাংলাদেশের ঢাকা ছাড়া খুব কম রেয়ার ক্রিকেট হয় এবং ঠিক মতো কোথাও রেলিগেশন লিগ নাই, কোথাও নাই। তা আমরা আশা করি যে 14 বছর আগে বা 10 বছর আগে বাংলাদেশ ক্রিকেট যেখানে ছিল তার চেয়ে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভালো জায়গায় আসার কথা ছিল, বাট আমরা মনে হয় না সেইভাবে পাচ্ছি। বাট আমাদের যে পারফরমেন্স হচ্ছে এখন, আমার মনে হয় যে প্লেয়ারদের পিছিয়ে আরো শ্রম দেওয়া উচিত, এবং প্লেয়ারদের এখানে কমিটমেন্টের একটা বিশাল ঘাটতি আছে। পাইলট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার যাওয়ার চেষ্টা করবো। রকিবুল ভাই একটা পয়েন্ট রেজ করেছেন, সেটা হচ্ছে যে ডোমেস্টিক লিগ গত বছর হয়নি, ক্যালেন্ডার থেকেই উধাও হয়ে গেছে। আমাদের সাম্প্রতিক যেই ফেইলর, এইটা কি ঘরোয়া ক্রিকেটটা না থাকাটা কি একটা কারণ হতে পারে কিনা? এটা অন্যতম একটা কারণ হতে পারে যে কিছুটা সময় কম খেলেছে তারা। তবে এই ঘরোয়া ক্রিকেটটায় তো আমাদের মেইনলি তো ওয়ানডে ক্রিকেট খেলে, T20 নেয় তো একদিনের, তো সেটা কতটুকু হেল্প করবে টেম্পারামেন্টালি। দেখেন, আমি খালেদ মাসুদ পাইলটের যে কথাগুলো শুনছিলাম তার কথা থেকে কিন্তু 3টা জিনিস বেড়ে আসছে। সে একটা ঘরোয়া ক্রিকেটে শুধু না, সে এটা কমিটমেন্টের কথা বলে গেছে। এক্স্যাক্টলি। আজকে খালেদ মাসুদ ওই 3 জনের একজন, কিন্তু যে 3জন সেঞ্চুরি করেছে। এবং আপনারা অনেকেও জানেন না, ঢাকায় জিম্বাবুয়ের এগেন্সে যখন জিম্বাবুয়ের পারফরমেন্স তুঙ্গে, তখন এই ঢাকার মাঠে তখন আমরা টেস্ট পাইনি সম্ভবত, এই খালেদ মাসুদ পাইলট 17 রান করেছিলেন এখানে। সো দ্য পয়েন্ট হি ওয়াজ ট্রাইং টু মেক, কমিটমেন্টটা কি, যে নেভার সে ডাই। আমার দেশাত্মবোধ, আমি ওই আবেগের কথায় যাব না, দেশাত্মবোধ সবার মধ্যে আছে, বাট আমার কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে আমার সব কিছুই হবে। আই মাস্ট ফাইট, আমার উইকেটে আমাকে থাকবে, আই উইল নট গিভ মাই উইকেট। আমি ডু এই যে অ্যাটিচিউডটা এখানে, সেটা তার চোখে ল্যাক করেছে আমরাও মনে করি। আরেকটা জিনিস তার সঙ্গে সে অ্যাড করে দিয়েছে যে ঠিক কিছু কিছু ঘটনাগুলো এই সিরিজের আগে ঘটে গেছে, যেগুলো সাকিব ইস্যু, এই সমস্ত ইস্যু যেটার কথা, এটা আসছে কেন এটাও আমি বলি। আমি ক্রিকেট বোর্ডকে আমি বলবো যে আরো একটু কঠিন হওয়ার জন্য। তারা যে সিদ্ধান্তটা সাকিবের ব্যাপারে নিয়েছিল দ্যাট ওয়াজ কারেক্ট, পরবর্তীতে যে সিদ্ধান্তটা তারা নিয়েছে কমিয়ে দিয়ে সেটাও কারেক্ট, কারণ আমাদের ছিল। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, যদি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জিতার মধ্যে থাকতো, আপনি কি মনে করেন
যে সাকিবের যে পানিশমেন্টটা কমতো? না, হয়তো সেটা হয়তো না কমতে পারতো, রাইট। বাট সব মিলিয়ে দেশের লোক ক্রিকেট এর পিছনে আছে বিদায়ী। তো এখন সেই কথাগুলো কিন্তু বেরিয়ে আসে। মঞ্জুর একটা কথা বলেছে, যেটা তার এখানে একটা তুলনামূলক একটা ইয়ে আছে, বলার অপেক্ষা রাখে না। এখন খুব মানদণ্ড অনেক কিছু বেরিয়ে গেছে, র্যাঙ্কিং, রেটিং, প্লেয়ার, এটা আজ থেকে 10 বছর আগে এতটা ছিল না আইসিসির বৈষম্য। এই মুহূর্তে যদি আমার টিমে যদি কম্পেয়ার করি, এবং ওই সময় যে 3 জন 17 রান করেছে, তা আমার মনে হয় তাদের প্রতি অবিচার করা হবে যদি আমরা তাদেরকে পিছিয়ে রাখি। আমি তো মনে করি যে মানসিকভাবে এবং স্কিল ওয়াইজ, টেকনিক ওয়াইজ কয়েকজন ছাড়া বর্তমান টিমের তারা একগুচ্ছ খেলোয়াড়, হাবিবুল বাশার সুমন, খালিদ মাসুদ, পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আমিন ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক অলরাউন্ডার হিসেবে, তারা দেয়ার ওয়ে অ্যাবাভ দেম। আনফর্চুনেটলি এই সাপোর্ট, এত সাপোর্ট তাদের মধ্যে ছিল না স্কিল ওয়াইজ এবং তাদের মানসিক ভাবে। ইভেন যেভাবে কোচিং সাপোর্ট স্টাফ থেকে এই কথাটা যখন আমি বলছি, আমি কোনোভাবেই আমার বর্তমান প্লেয়ারদেরকে আমি খাটো করতে চাচ্ছি না। এক এক সময়ের জন্য সে হয়তো সেরা একটা সময় খারাপ গেছে, আবার আমি এটাও জানি, রাকিব আপনাকে বলে দিই, দে উইল কাম ব্যাক, দে আর গোইং টু কাম ব্যাক এই সিরিজ। একটু জামিল ভাইয়ের কাছে জানতে চাই, আপনার কাছে লেটেস্ট আর কি ব্যাপার মনে হয় যেন এইখান থেকে রিকভার করার একটা ভালো সুযোগ আছে বাংলাদেশের? আসলে এখন অনেক কথাবার্তাই হচ্ছে, যেহেতু যেটা আমি একটু আগেও বললাম যে আমাদের লাগাতার ব্যর্থতার কারণে এখন চারিদিকে এত সমালোচনা উঠেছে। বাট কয়েকদিন আগেও কিন্তু আমরা ক্রিকেটকে নিয়েই অনেক গর্বিত ছিলাম, এবং এই ছেলেগুলোই কিন্তু আমাদেরকে সেই গৌরবটা এনে দিয়েছে। আমরা এখনো প্রাউড ফিল করি, এই কারণেই আসলে চাই। এবং এই ছেলেগুলোর মধ্যে সাকিব আল হাসান, যাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, অনেক সাজা কমানো, অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই যে সাকিব, এখন প্রশ্ন আসতে পারে, একজন সাকিব না থাকলে কি আমরা এইভাবে হারবো, এভাবে আমাদের পতন ঘটবে? এটা হতে পারে না। তাহলে তার মানে কি, গত 8 বছরে আমরা আর কোনো সাকিব তৈরি করতে পারি নাই, আমরা আর একটা তামিম তৈরি করতে পারি নাই, আমরা আর একটা মুশফিক তৈরি করতে পারি নাই। এই জায়গাটাতে নজর দিতে হবে। আজকে যদি আমার তামিমের বিকল্প থাকতো, আমি হয়তো তামিমকে বসিয়ে রাখতে পারতাম। সেই বিকল্পটা আমার কাছে নাই, যার জন্য বারবার আমাকে তামিমকে খেলাতে হচ্ছে, তাকে রেস্ট দিতে পারতাম। আমি মনে হয় একটু জামিল ভাইয়ের সঙ্গে এখানে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করি। তামিম এবং সাকিব ছাড়া বাংলাদেশ কিন্তু উইন করেছে, অনেক ভালো ক্রিকেট খেলে। রাহুল ভাই যদি আরেকটু অ্যাড করেন। আছে কাজে একেবারে আপনি ওরা অনেক উপরের, অনেক না, ঠিক আছে। বাট আপনি বললেন একটু আগে সাকিবের কথা, যে বাংলাদেশ যদি এরকম খারাপ খেলতেছে, না খেললে কি সাকিবের শাস্তি কমতো? তার মানে সাকিবের বিকল্প আমার কাছে নাই, যার জন্য তার শাস্তি আমাকে কমাতে হচ্ছে। উপায় নাই, তাকে নিতে হবে, আমার দল হারছে। তার মানে কি, আমি আরেকটা সাকিব তৈরি করতে পারি, তার বিকল্প তৈরি করতে পারি। আবার যখন আপনার কথাতে আবার ফিরে যাই, সাকিবকে তামিমকে ছাড়া আমরা শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ ড্র করেছি, মুশফিক 200 করেছে। আমরা একটা ওয়ানডে সিরিজও আমরা 1-1 ড্র করেছি কিন্তু ওইখানে। ওইটাতে কিন্তু ঢাকা ব্যাংক স্পন্সর ছিল, আমি মাঠে উপস্থিত ছিলাম। সো আমি একেবারে সামনে থেকে খেলাটা দেখেছি। তাদের যেই স্পিরিট নিয়ে তারা খেলেছিল, সেই স্পিরিটটা আজকে টোটালি অ্যাবসেন্ট। যদি সেই স্পিরিটটা থাকতো, সেই খেলাটা থাকতো, তাহলে আজকে সাকিব তামিম ছাড়া এই প্লেয়ারই জিততো। আপনি দেখেন যে আমাদের সবচেয়ে ভালো পারফর্ম করছিল, যাকে ফিনিশার নাম হয়ে গিয়েছিল, যার নাসির, টোটালি ফ্লপ, একটা ম্যাচও সে রান পাচ্ছে না। এবং তামিম, আমি তো মনে করি না সে 100% ফিট। আজকে যদি তামিমের বিকল্প থাকতো, হয়তো ম্যানেজমেন্ট তাকে রেস্ট দেওয়ার মতো বিলাসিতা দেখাতে পারতো। কিন্তু আজকে তামিমের বিকল্প আমরা তৈরি করতে পারিনি, যার জন্য তামিমকে আমাকে খেলাতে হচ্ছে। আমি তো মনে করি না যে 5 দিন খেলার মতো ফিটনেস এখনো তামিমের আছে। এবং আমি যার জন্য দেখেছি, আপনার লাস্ট টেস্ট ম্যাচে আপনি যদি দেখেন, সেকেন্ড ইনিংসে 144 বল খেলে সে 50 রান করলো, কিন্তু তারপরে কেমন যেন সে অস্থির হয়ে উঠলো। তার মানে সে আর 1-2 করে রান নিতে চাচ্ছে না, সে তো বিগ হিট নিয়ে খেলতে চাচ্ছে। আপনি আমাকে কি বলতে পারবেন যে কেন আমাদের এই এক লাইনে মোটা দাগে যে তামিমের আউটগুলি, রিয়াদের আউটগুলি, প্রত্যেকের আউটগুলি দেখবেন 30-এ গেছে, 40-এ গেছে, 50-এ গেছে, এরপরে তারা
আমার মনে হচ্ছে বলতে চাচ্ছি। দায়িত্বটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা 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 নিশ্চয় আপনি আমার সাথে এগ্রি করবেন যে এদেরকে আমরা কিন্তু ওই লঙ্গার ভার্সনে ফিট মানে ওইভাবে তৈরি করে। বেশি খেলার তৈরি করতে পারি না। ওটা তো আছেই রকিবুল ভাই, ওটা তো কারণটা হলো আমি একটু রাহুল ভাই যদি এটার সঙ্গে একটু অ্যাড করেন। এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে আমাদের উত্তরণের উপায়টা কি। এটা আমরা তো ক্রিকেটের মধ্যেই কিন্তু আমরা দুইজন বিজ্ঞ যিনি আছেন তারা কিন্তু ক্রিকেটের মধ্যেই কিন্তু এখানে বলছেন আর কি। আমি একটু মাঠের বাইরেও কিন্তু আমাদের এখানে পারফরমেন্স করা একটা যোগ করি আমি, সমস্যা চিহ্নিত করতে না পারলে কিন্তু উত্তরণ ঘটানো যাবে না। সমস্যাটা চিহ্নিত করতে হবে, তাহলে আপনি উপায়ন্তর খুঁজে বের করবেন। সেক্ষেত্রে আমি ক্রিকেটের বাইরের দিকে মানে অফ দ্য ফিল্ডে কিন্তু আরেকটা মেজর জিনিস হয়ে থাকে। আমি উদাহরণ দিয়ে বলতে পারেন আইসিসি ট্রফিতে আপনি দেখেন 99 ওয়ার্ল্ড কাপ দেখেন, 2007 এর ওয়ার্ল্ড কাপ দেখেন, এটার মধ্যে একটা টিম কম্বিনেশন ছিল। কিভাবে জানেন? সকালে যখন নাস্তা করতে যেত তখন একসাথে নাস্তা করতে যেত, সকালে রাত্রেবেলা যখন ডিনার করতে যেত তখন সবাই একসাথে ডিনার করতে যেত। এটা কিন্তু একটা হ্যাবিচুয়ালের মধ্যে পড়ে গিয়েছিল। এটাতে কি হয় যে কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, এটা কিন্তু আমরা ওনাদের কাছ থেকে শিখিনি, আমরা কিন্তু ওনাদের কাছ থেকে শিখেছি এবং ওনাদের সামনেই বলি। এবং ওনারা আমাদের কিন্তু যারা আকরাম খান ছিলেন, যারা বুলবুল ভাই ছিলেন এবং যারা ম্যানেজার যিনি ছিলেন, ওনাদের একটাই ইনস্ট্রাকশন ছিল যে যেখানে যাও একসাথে যাও, যা কিছু করো একসাথে করো। তাহলে একসাথে করতে গেলে ওই পিচে যখন যাবে বা উইকেটে যখন যাবে তখন কিন্তু মনে হবে যে একজন আউট হয়েছে, ওকে নো প্রবলেম, আমার ওই দায়িত্বটা আমার পালন করতে হবে। তাহলে কি হলো আমার মেন্টালি আমার যেটা রকিবুল ভাই প্রথমে বলেছে, টেকনিক্যালি তখন আমি আরো সাউন্ড থাকবো, বিকজ আমার তখন দায়িত্ব। আমরা কিন্তু একটু দুঃসংবাদ আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ এই পর্যন্ত 85টি টেস্ট ম্যাচ খেলেছে, 10টা টেস্ট খেলুড়ে দেশ ছিল, সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স হচ্ছে বাংলাদেশের। আমরা এই সংক্রান্ত একটি স্ট্যাট আছে, সেটা জানার জন্য আমরা আবার আরেকটি স্টুডিওতে চলে যাচ্ছি, সেখানে আছেন মঞ্জুর মোর্শেদ। ঠিক তাই, একটা দেশ আসলে কতটা ভালো ক্রিকেট খেলে তার প্যারামিটার হচ্ছে কিন্তু টেস্ট ক্রিকেট। তো সেটি দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে ওই দলটির কি অবস্থা। যদিও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটটা বেশ ভালো খেলে, তারপরেও আসলে কিন্তু ক্রিকেটের মূল মানদণ্ড টেস্ট ক্রিকেট। আমরা একটু দেখি যে আপনি যে কথাটা বলছিলেন যে প্রথম 85 টেস্ট খেলেছে দলগুলো, তার মধ্যে কিন্তু সবচেয়ে সাফল্যের হার বেশি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আপনি দেখেন যে 25টি ম্যাচ কিন্তু তারা জিতেছে 85 টেস্টের মধ্যে, 30টি তাদের হার, 29টি ড্র এবং জয় পরাজয়ের অনুপাত 0.83 এবং কিন্তু পরাজয়ের হার কিন্তু 25.29%। অর্থাৎ তারা কিন্তু শীর্ষে রয়েছে এবং তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। পাকিস্তানের দেখেন 85 টেস্টে পাকিস্তান কিন্তু 85 টেস্টের মধ্যে 14টি জিতেছে, 23টি পরাজয়, 48টি ড্র এবং তারা কিন্তু হেরেছে মাত্র 27.06% ম্যাচ। ইংল্যান্ডের দেখেন তারা 41টি জয় পেয়েছে, 29টি পরাজয়, 15টি ড্র এবং তারা কিন্তু মাত্র 34.12% ম্যাচ হেরেছে। এই হচ্ছে টপ 3। পরের 3 যদি আমরা দেখি, ভারত হচ্ছে তাদের প্রথম 85 টেস্টে 8টি জিতেছে, 34টি পরাজয়, 43টি ড্র এবং তারা কিন্তু 40% ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়াকে দেখেন 34টি ম্যাচ তারা জিতেছে, 35টি পরাজয়, 16টি ড্র এবং তাদের 41.18% ম্যাচ তারা হেরেছে। শ্রীলঙ্কার দেখেন 12টি জয়, 37টি পরাজয়, 36টি ড্র, তারা কিন্তু 43.53% ম্যাচ হেরেছে। আমরা পরের কার্ডে কিন্তু আসলে বাংলাদেশকে পাবো, তার আগে নিউজিল্যান্ডকে দেখছি, 5টি তারা জিতেছে, 42টি পরাজয়, 38টি ড্র, 49.41% ম্যাচ তারা হেরেছে। দক্ষিণ আফ্রিকা প্রথম 85 টেস্টের মধ্যে 15টি জয়, 46টি পরাজয়, 24টি ড্র, তারা 54.12% ম্যাচ হেরেছে। জিম্বাবুয়ে দেখেন তারা কিন্তু খুব ক্লোজ টু দক্ষিণ আফ্রিকা যদিও এখন বিশ্বের সেরা দল, কিন্তু তারা দেখেন যে জিম্বাবুয়ে কিন্তু প্রায় দক্ষিণ আফ্রিকার কাছাকাছি, 9টি জয়, 50টি পরাজয়, 26টি ড্র, 58.82% তারা ম্যাচ হেরেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে খুব কম্পিটিটিভ। সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছে দেখেন, বাংলাদেশ প্রথম 85 টেস্টে মাত্র 4টি জয়, 70টি পরাজয়, 11টি ড্র এবং দেখেন পরাজয়ের শতাংশ দেখেন 82.35% ম্যাচ তারা হেরে গেছে। অর্থাৎ বাংলাদেশ যে সময় টেস্ট খেলেছে, ইভেন জিম্বাবুয়ে এই সময় হয়তো ম্যাচ ড্র হওয়ার হার কিছুটা হলেও কমে গেছে, কারণ দলগুলো অনেক অ্যাটাকিং ক্রিকেট খেলে, কিন্তু তারপরেও দেখেন যে জিম্বাবুয়ের তুলনায় বাংলাদেশ কতটা পিছিয়ে রয়েছে। আমরা যদি
আরো কিছু কার্ড যদি দেখি যে প্রথম থেকে 28তম টেস্টে বাংলাদেশের পারফরমেন্স কিরকম ছিল, 26টিতে পরাজয়, 2টি ড্র, এবং ব্যাটিং গড় 19.41, বোলিং গড় 52.28, সেঞ্চুরি 5টি, উইকেট 259টি। এর পরের কার্ডটিতে আমরা যাব 29তম টেস্ট থেকে 57তম টেস্টে বাংলাদেশের পারফরমেন্স কিরকম ছিল। এখানে কিন্তু স্লাইটলি বেটার পারফরমেন্স বাংলাদেশে, দেখেন 1টি জয়, 24টি পরাজয়, 4টি ড্র, ব্যাটিং গড় কিন্তু 19 থেকে 21 বেড়েছে, 21.33, বোলিং গড় কিন্তু কমেছে, মানে ভালো হয়েছে 50.92, সেঞ্চুরি 8টি, উইকেট 276টি। অর্থাৎ এই ফরম্যাটের সঙ্গে কিন্তু বাংলাদেশ দ্রুত মানিয়ে নিচ্ছে এবং পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে। পরের টেস্টগুলোতে দেখেন 58 থেকে 85 টেস্টে জয় 3টি, পরাজয় 20টি, 5টি ড্র, ব্যাটিং গড় কিন্তু অনেক ভালো, 21 থেকে কিন্তু 29-এ চলে গেছে, 29.87, এবং বোলিং গড়ও কিন্তু নেমে এসেছে, দেখেন আরো ভালো, 49.30, সেঞ্চুরি 22টি, উইকেট 365টি। আমি ঠিক এই জায়গাটিতে কথা বলছিলাম রকিল ভাই, আমি সামর্থ্যের কথা বলছিলাম যে বাংলাদেশের সামর্থ্য বেড়েছে, ইন এ সেন্স বাংলাদেশের পারফরমেন্স ভালো হচ্ছে। আপনি দেখেন যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের চেয়ে কিন্তু ব্যাটিং গড় প্রায় 10 বেড়েছে এই সময়ে কিন্তু বাংলাদেশের তামিম ইকবালের মতো একজন ওপেনার রয়েছে মুশফিকুর রহিমের মতো একজন ভেরি কারেক্ট ব্যাটসম্যান। আমি এই সেন্সে বলেছি যে বাংলাদেশের সামর্থ্য বেড়েছে। আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। 22টি সেঞ্চুরি হয়েছে, ওই সময় 5টা সেঞ্চুরি হয়েছিল। 22টি সেঞ্চুরি ওই সময় 5টা হয়েছিল। ওই সময় যে পরাজয় বা খেলার যে ফ্যাসিলিটিস দ্যাট দ্য প্লেয়ার্স আর এনজয়িং, দ্য কন্ডিশন, দ্য ডিফারেন্স বিটুইন দি রেজাল্টস অফ দ্য ম্যাচেস, আর এত বছর পরে এসে যদি অপয়া 14ই ধরি তো গ্রাফ টানি আমরা, তো এটা মোটেই সুখকর নয়। ইট ইজ সাপোজ টু বি, গ্রাফ শুড বি আপওয়ার্ড। তো এখানে তো আমি ক্রিকেটের খেলার দৃষ্টিকোণ থেকে বলি, আই প্লে দ্য হাইয়েস্ট লেভেল অফ ক্রিকেট। যে ক্রিকেট আমি দেখেছি, যে ব্যাটিং আমি দেখেছি, ওটা ব্যাটিং না, ওটা ক্রিকেট না। আর একটু আগে আমার ওখানে কথা হলো, ওখানে কথা বললো যে রাহুল, আজকে কি হয়েছে, কমিটমেন্টের প্রশ্ন কোথা থেকে? ক্রিকেটের বাইরের জিনিসটা যখন নাকি কলাম লিখি আমি সিরিজ চলাকালীন অবস্থায়, আমাকে অ্যালাউ করা হয়। যখন সিরিজ চলাকালীন অবস্থায় আমাকে এন্ডোর্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট পুরো জন্য আমি গোয়িং ফর মাই মেকিং মাই মানি, আমার ফোকাসটা তখন থাকবে না। তো এইখানে আবার ম্যানেজমেন্ট চলে আসে। ম্যানেজমেন্ট কি করছিল? কাজেই এই পেশাদারিত্ব এখানে আসতে হবে। ওই সময় কিন্তু তাদের ফিনান্সিয়ালি বলেন, হাতছানি বলেন, এন্ডোর্সমেন্টের, অ্যাডভার্টাইজিং এর ওরকমটা ছিল না। বাট দি সারভাইভ। আমি শেষ করে দিই। তো এখন এখানে এসে আমরা যে জিনিসটা দেখছি, আর যার যে জিনিসটা ওয়েস্ট ইন্ডিজে দেখলাম, এবং এই যেটা হচ্ছে এখানে, টাইম হ্যাজ কাম। আমি মনে করি সময় এসে গেছে টু টেক হার্ড ডিসিশনস। হার্ড ডিসিশনস সেই নিতে পারবে যে নাকি নন বায়াসড একজন ম্যানেজমেন্ট স্টাফ হবে। এবং দিস ইজ বাংলাদেশ, আমাদের একটা মুক্তিযুদ্ধের মধ্যে যে আমরা এই দেশটা করেছি, হার্ড অ্যান্ড মানি, পিপুল আর গিভিং দেয়ার সোয়েট আউট। 16 কোটি মানুষ তাকিয়ে থাকে এটার দিকে, এই ঐক্যের প্রতীকের দিকে, এই জাতীয় সত্তার দিকে। কাজে এইখানে there should be a proper investigation যে কোথায় lapses are there, and it must be handled immediately, professionally, যেটা দিকে পিসিবি হয়তো। জামিল ভাই যদি একটু সাংগঠনিক ভাবে ব্যাখ্যা করেন, কারণ হচ্ছে যে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে 85 টেস্ট আমরা সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স। আমরা অনেক সময় বলেছি যে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের জন্য খুব বেশি সময় নেয়নি, অন্য যে কোনো দেশে অনেক বেশি সময় নিয়ে থেকেছে, বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু সেটা বলছে না। সাংগঠনিক ভাবে আমরা কতটা ব্যর্থ? রকিবুল ভাই কিছুক্ষণ একটু আগেই বললেন, এখনই বললেন যে এই যে খেলা চলাকালীন সময়ে যে এখানে কিন্তু ম্যানেজমেন্টের প্রশ্নটা চলে আসে। একটা জিনিস কিন্তু রাকিব খেয়াল করতে হবে যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আমি স্পেশালি 3 জনের কথা বলবো। এই ধরনের সেলিব্রিটি ক্রিকেটার কিন্তু আমরা এর আগে কিন্তু দেখি নেই বাংলাদেশে। সেলিব্রিটি ক্রিকেটাররা এন্ডোর্সমেন্টে কোটি টাকা পাচ্ছে, এটা কিন্তু চিন্তাও কখনো আমরা করতে পারিনি বাংলাদেশে। তো যখনই এরা সেলিব্রিটি ক্রিকেটার হয়ে উঠেছে, তারা ভালো খেলেছে দেখেই তো সেলিব্রিটি হয়েছে। সবাই এন্ডোর্সমেন্ট তো ওই জন্যই করতে চায়, তার মানে তারা ভালো ক্রিকেট খেলেছে। ওই সময়টায় তাদেরকে যে একটা কন্ট্রোলিং লেভেলে আনা দরকার ছিল, যেটা রকিব ভাই বললেন,
সেই জায়গাটাতে আমরা আসলে অনেক ছাড় দিয়ে দিয়েছিলাম তাদের। যে সিঙ্গাপুর গিয়েও আমরা পত্রিকায় পড়েছি, আমি জানি না বাস্তবতাটা কি, আমি পত্রিকার রেফারেন্স দিচ্ছি, পত্রিকায় এসছে যে সিঙ্গাপুর গিয়েও ক্যাম্প চলাকালীন সময়ে এন্ডোর্সমেন্ট করে এসছে, শুটিং করে এসছে। এবং অবভিয়াসলি যখন আপনি এগুলি করবেন তখন আপনার ফোকাসটা কিন্তু থাকবে না, যেটা রকিব ভাই ইজ ভেরি মাচ কারেক্ট, আই ফুললি এগ্রি উইথ হিম। এই জায়গাটাতেই বিসিবির প্রশ্ন চলে আসে, ম্যানেজমেন্টের প্রশ্ন চলে আসে, হোয়াই দে হ্যাভ অ্যালাউড অল দিস ক্রিকেটার এই যে এই ধরনের জিনিসগুলো করার জন্য। আমরা শেষ করে দিই, নাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি লাস্ট যে সিরিজটা আমাদের বাংলাদেশে হলো, আমরা দেখেছি যে ওই বার্থডে হচ্ছে, পরের দিন খেলা, সারা রাত বার্থডে করছে, ক্যাম্প ছেড়ে বাইরে বাসায়। ইটস টোটালি অ্যাবসার্ড। আপনি বার্থডে থাকলে নিয়ম হচ্ছে হোটেলের মধ্যে আপনি কেক কেটে ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করে যার যার রুমে আপনি চলে যাবেন ঘুমানোর জন্য, পরের দিন আপনার ম্যাচ আছে, অথচ আপনি ফুল কোচিং স্টাফ সবাইকে নিয়ে আপনি বার্থডে করছেন এবং বিসিবি ইজ অ্যালাউইং দ্যাট। জান ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টসে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। যেমনই দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। রাহুল ভাই, খুব ছোট করে যদি বলেন যে উত্তরণের উপায় কি আমাদের? ছোট করে যদি বলে তাহলে নিজেকে কোশ্চেন করতে হবে যে আমার কি করছি, এবং এটা যদি আমি নিজেকে কোশ্চেন করে যদি আমি পথ বের করতে পারি তাহলে সব থেকে ভালো কোশ্চেন। কারণ আমরা সাইডে অনেক কিছু বলছি, বাট নিজেকে কিন্তু আমরা কোশ্চেন করছি না যে আমরা কতটুকু ডেভেলপ করছি। সমালোচনাটা এক্স্যাক্টলি ভাই, যা হবার হয়ে গেছে, পিসেরটা টেনে আমরা তো আনতে পারবো না। বোর্ডের এখন উচিত হবে দুইটা জিনিস এই মুহূর্তে কনসেন্ট্রেট করা। একটা হচ্ছে সামনে জিম্বাবুয়ে ট্যুর, এখানে যদি আমরা লেজে গোবরে করে ফেলি তাহলে কিন্তু টোটালি কলাপস করবে বাংলাদেশ টিম। এটাকে সাংঘাতিকভাবে গুরুত্ব দিয়ে যা যা করণীয় সেটা করা, প্রশিক্ষণ শুরু করার থেকে শুরু করে সবকিছু। সেকেন্ডলি হলো আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেটার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, এবং সেইভাবে কোচ যারা আছেন, স্টাফ যারা আছেন, তারা মিলে একটা পরিকল্পনা করবেন এবং খেলোয়াড়দের সঙ্গে বসে কি তাদের সমস্যা এগুলি অনুধাবন করবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন যাতে আমরা এই দুইটা জায়গায় ভালো করতে পারি, তাইলেই আমরা এগিয়ে যাবো। আবার রকুল ভাই, আমি বিশ্বাস করি আমাদের যে প্লেয়ার আছে তারা এত খারাপ খেলার প্লেয়ার না, এবং আমি তাদের উদ্দেশ্যে শুধু এটি বলবো যে দে আর গুড প্লেয়ার্স। সামনে সিরিজ আছে এবং আমি কনভিন্সড, আমি বিশ্বাস করি তারা জিতবে। রাহুল যেটা বললো সেই আস্থাটা তাদের মধ্যে আনতে হবে, এন্ড দে প্লে গুড ক্রিকেট, বিকজ তাদেরকে নিয়ে আমরা গর্ব করি, জাতি গর্ব করি, এবং দে আর আওয়ার অ্যাম্বাসেডার্স। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল স্যাটারডে নাইট স্পোর্টস এর আমাদের আজকের আয়োজনে। আমরাও আশা করছি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ক্রিকেট।